গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোতে লাইভটা শেয়ার করে দাও, ঠিক আছে? আচ্ছা, আমাদের ক্লাসটা তাহলে স্টার্ট করে দিই। আমি তাহলে স্টার্ট করতেছি, তোমরা তাহলে আমার সাথে সাথে ক্লাসটা করার চেষ্টা করো এবং তোমরা খাতা নোটবুক এটা নিয়ে নাও, সাথে করে খাতা নিয়ে নাও, তোমাদের লিখতে হবে কিছু, ঠিক আছে? দেখো, তোমাদের গ্রামারের জন্য এবার যে টপিকগুলো আছে, যে টপিকগুলো থেকে গ্রামার পরীক্ষায় আসবে, সব গ্রামার পড়তে হবে না, যেগুলো আসবে আমি সেগুলো নিয়ে একটু আলোচনা করব, ঠিক আছে? যে গ্রামারগুলো তোমাদের পড়তে হবে মাস্ট বি, সবগুলো পড়তে হবে না, সবগুলো আইটেম পড়তে হবে না, যে আইটেমগুলো থেকে প্রশ্ন আসবে এবং যেগুলো থেকে তোমরা খুব সহজেই পরীক্ষায় ভালো একটা মার্ক পাবা, ঠিক আছে? সেইগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব। সব আইটেম কিন্তু পড়তে হবে না, ঠিক আছে? সব আইটেম পড়তে হবে না। সো তোমাদের আমি প্রথমে যে আইটেমগুলো পড়তে হবে বা আমি শিখাবো, পড়াবো, যদি পর্যায়ক্রমে ক্লাসগুলো নেই তাহলে অবশ্যই আমি দেখানোর চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা, তো আমি লিখতেছি, তোমরা খাতায় নোট করে নিবা, ঠিক আছে? তোমরা খাতায় নোট করে নিবা। প্রথমে হচ্ছে যে আর্টিকেলস, ঠিক আছে? 2 নম্বর আর্টিকেল পড়তে হবে, মাস্ট বি। আর্টিকেল থেকে প্রশ্ন আসবে, কমপ্লিটিং সেন্টেন্স পড়তে হবে তোমাদের, মাস্ট বি। তারপরে হচ্ছে যে রিঅ্যারেঞ্জ পড়বা অবশ্যই, রিঅ্যারেঞ্জ পড়তে হবে, রিঅ্যারেঞ্জ অফ ওয়ার্ড এটা পড়তে হবে, মাস্ট বি। তারপর পড়তে হবে তোমাদের সাফিক্স অ্যান্ড প্রিফিক্স, উপসর্গ অনুসর্গ, সাফিক্স অ্যান্ড প্রিফিক্স পড়তে হবে, ঠিক আছে? এবং ডাব্লিউএস ওয়ার্ড বা ডাব্লিউএস কোয়েশ্চেন, সাফিক্স অ্যান্ড প্রিফিক্স, ঠিক আছে? এবং আরেকটা আইটেম পড়তে হবে, যদি তুমি পড়ো তাহলে এই আইটেমটা পড়তে পারো, প্রিপোজিশন অ্যান্ড হচ্ছে যে তোমার প্রিপোজিশন, এটার সাথে পড়বা অ্যাডজেক্টিভ, পার্টস অফ স্পিচের যে একটা অংশ আছে, অ্যাডজেক্টিভ থেকে আসে, অ্যাডজেক্টিভ। এই আইটেমগুলো তোমাকে পড়তে হবে। ঝটপট স্ক্রিনশট নিয়ে নাও, নোট খাতায় নোট করে নাও, আমি জাস্ট ওয়েট করব। ঝটপট সবাই স্ক্রিনশট নিয়ে নাও, আমি গ্রুপে লাইভটা শেয়ার করি, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, ডান। সবাই শেয়ার করে ফেলেছো, ভেরি গুড। এই আইটেমগুলো পড়লেই তোমাদের গ্রামার থেকে কমন আসবে, এর বাইরে একটা আইটেমও পড়তে হবে না, ঠিক আছে? এই আইটেমগুলো পড়লেই হবে, এনাফ। আচ্ছা, আমি মুছতেছি তাহলে। দেখো, এবার তোমাদের এইখানে ফাঁকে আর একটু সাজেশন দিয়ে রাখতেছি, এটা মনে রাখবা।
পদ্মা ব্রিজ, এই দুইটা ভাইরাস এবং হচ্ছে পদ্মা ব্রিজ, এই দুইটা আইটেম থেকে তোমাদের এবার থাকবেই। এবার হয় এটা রিপোর্ট থাকবে অথবা প্যারাগ্রাফ থাকবে, রিপোর্ট অথবা প্যারাগ্রাফ মাস্ট বি। যদি কমন না থাকে তাহলে তখন বইলো যে কমন আসে নাই। পদ্মা ব্রিজ অথবা হচ্ছে করোনা ভাইরাস, দুইটা থেকে একটা আসবে, হয়তো তোমার রিপোর্টে আসবে অথবা প্যারাগ্রাফ আসবে। ঠিক আছে, তো তোমরা অবশ্যই এটা নোট করে নেবা, মাথায় রাখো। রিপোর্ট আসতে পারে অথবা প্যারাগ্রাফ আসতে পারে, দুইটা থেকে একটা। আচ্ছা, তাহলে আমি মুছতেছি। দেখো, আমরা সবগুলো আইটেম গ্রামার পড়তে হবে, এখন আমরা যদি পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে সবগুলো পড়ি অনেক সময়ের ব্যাপার, কিন্তু আমরা একদিনে সব পড়তে পারবো না। ঠিক আছে, একদিনে পড়া সম্ভব না। ঠিক আছে, তো আমি প্রথমে যেটা করব কয়েকটা, আজকে দুইটা গ্রামার শেষ করে দিব। একটা হচ্ছে যে ডাব্লিউএস কোয়েশ্চেন এবং হচ্ছে যে কমপ্লিটিং সেন্টেন্স, এই দুইটা গ্রামার শেষ করব। ডাব্লিউএস কোয়েশ্চেন এবং হচ্ছে যে কমপ্লিটিং সেন্টেন্স, এই দুইটা গ্রামার শেষ করব। আচ্ছা, এখন এই দুইটা গ্রামার থেকে প্রথমে কোনটা শুরু করব, কমপ্লিটিং সেন্টেন্স না হচ্ছে ডাব্লিউএস কোয়েশ্চেন? এটা দিলাম বুট, তোমরা নির্বাচন করো। এটা দিলাম বি, কোনটা পড়াবো? এ পড়াবো না বি পড়াবো? কোনটা আগে বোঝাবো? সবাই নোট দ্রুত একটু কমেন্টস করে জানাও, এ পড়াবো না বি পড়াবো? কোনটা পড়াবো? এ পড়াবো না বি পড়াবো? দেখি এ পক্ষে খেয়ে বি এর পক্ষে, দ্রুত কমেন্টস করতে হবে। ডাব্লিউএস কোয়েশ্চেন পড়াবো না হচ্ছে যে বি পড়াবো? কমেন্টস করতে হবে দ্রুত। ডাব্লিউএস কোয়েশ্চেন পড়াবো না বি পড়াবো? যেটা ভোট করবে বেশি সেটাই আগে শেখাবো, আজকে চেষ্টা করব সেটা আগে ক্লাস নেওয়ার জন্য। দ্রুত অ্যান্সার চাই। আচ্ছা, ডাব্লিউএস কোয়েশ্চেন, ভেরি গুড, অনেকেই অ্যান্সার করছে ডাব্লিউএস কোয়েশ্চেন। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমাদের আজকের টপিক হচ্ছে ডাব্লিউএস কোয়েশ্চেন। আচ্ছা, আমরা আজকে আলোচনা করব ডাব্লিউএস কোয়েশ্চেন নিয়ে। আমরা আলোচনা করব ডাব্লিউএস কোয়েশ্চেন। তো তোমরা ডাব্লিউএস কোয়েশ্চেনের দেখো কি কি প্রশ্ন পড়তে হবে সেগুলো আজকে আমরা আলোচনা করব। তো তোমরা খাতায় নোট করবা, দেখো কি কি পড়তে হবে ডাব্লিউএস কোয়েশ্চেনের মধ্যে, কি কি আছে। WHERE, হোয়ার, তারপরে আছে হোয়াই, তারপরে আছে হোয়াট, তারপরে আছে হো, তারপরে আছে হো। একটা হচ্ছে হোয়ার, হোয়াই, হোয়াট, হো, আর একটা আছে হোম। ঠিক আছে, একটা হচ্ছে হোয়ার, একটা হচ্ছে হোয়াই, একটা হচ্ছে হোয়াট, হো, হোম। আজকে আমরা এগুলো নিয়ে আলোচনা করব, হোয়ার, হোয়াই, হোয়াট, হো, হোম। আরও কয়েকটা আছে, সেগুলো নিয়ে আলোচনা করব। এখন আমি তোমাদের কাছে প্রশ্ন করলাম, হোয়ার শব্দের অর্থ কি? হোয়ার শব্দের অর্থ কি? দ্রুত একটু কমেন্টস করো, হোয়ার শব্দের অর্থ কি? হোয়ার শব্দের অর্থ কি? হোয়ার শব্দের অর্থ কি? হোয়াই শব্দের অর্থ কি? হোয়াট অর্থ কি? হো অর্থ কি? হোম অর্থ কি? দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করবা, ঠিক আছে? যদি পারো দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করবা। আচ্ছা, হোয়ার হচ্ছে তোমার কোথায়, কোথায় প্রশ্ন বুঝায় বা কোনো স্থানে, এরকম বুঝায়। কোনো স্থানে, কোথায়, কোনো স্থানে অথবা কোনো জায়গায়, কোনো জায়গায়। ঠিক আছে, একটা হচ্ছে যে কোথায়, কোন স্থানে, কোন জায়গায়, এটা অর্থভেদে বাক্য অনুসারে এটার অর্থ প্রকাশ পায়।
ঠিক আছে, স্থান কাল পাত্রভেদে এটার অর্থ প্রকাশ পায়। এটা অনেক সময় কোথায় প্রশ্ন এটার অর্থ প্রকাশ পাবে, অথবা কোন স্থানে এটার অর্থ প্রকাশ পাবে, অথবা কোন জায়গায় এরকম একটা অর্থ প্রকাশ পাবে, এই হয়ার অর্থ। বুঝতে পারছো? তাহলে দেখো আমি সবগুলা একটা একটা করে বুঝাইতেছি। একটা হয়ার বুঝাইলাম, তারপরে হোয়াই। এই হোয়াই অর্থ হচ্ছে কেন, হোয়াই শব্দের অর্থ কেন, কিন্তু কোনো সময় এটার প্রশ্ন এটার অর্থ বোঝাবে কিসের জন্য, হোয়াই শব্দের অর্থ কেন, অনেক সময় এটার অর্থ দাঁড়াবে কিসের জন্য। বুঝতে পারছো? আবার এটার অর্থ দাঁড়াতে পারে কি কারণে, এই অর্থগুলো প্রকাশ পাবে। হোয়াই শব্দের অর্থ কেন, তোমরা যেটা জানো সিম্পল। হোয়াই অর্থ হচ্ছে কেন, এটা কিসের জন্য অথবা কি কারণে, এই তিনটা অর্থ প্রকাশ পাবে। ঠিক আছে, আচ্ছা। তারপরে আরেকটা প্রশ্ন, তোমরা যেটা জানো যে হোয়াট শব্দের অর্থ কি, এটা সিম্পল ব্যাপার, তোমরা জানো। ঠিক আছে, হোয়াট অর্থ কি এটা বলতে হবে না। আচ্ছা, তারপরে আমি আরেকটা লিখতেছি, হো শব্দের অর্থ হচ্ছে কে। এটা বাংলা অনেক সময় কারা বোঝাবে, তারপর হচ্ছে কোনো লোকেরা, মানে কে কারা বা কোন লোকেরা, এরকম প্রশ্ন করতে পারে বা এরকম অর্থ প্রকাশ করতে পারে। হো শব্দের অর্থ কে, কারা, কোন লোকেরা, এই তিনটা অর্থ প্রকাশ করবে। ঠিক আছে, তোমরা কিন্তু বেসিক থেকে পড়তে হবে তোমাদের। আমি এই জন্য বেসিক থেকে আগে অর্থগুলোর সাথে পরিচয় করা দিয়েছি, তারপর আমরা ডাব্লিউএস কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। দেখো হোম মানে কি, হোম শব্দের অর্থ হচ্ছে কাকে, কাকে অর্থ বোঝায় হোম। ঠিক আছে, আচ্ছা। এরপর হচ্ছে আরেকটা ডাব্লিউএস কোয়েশ্চেন, হোয়েন, WHEN, হোয়েন। এখন এটার অর্থ হচ্ছে কখন, কোন সময় বা কোনো সময়, কখন, কোনো সময়। ঠিক আছে, বা কোনো সময়ে, এই অর্থ প্রকাশ করবে। হোয়েন মানে কখন, কোনো সময়ে বা কোনো সময় বা কোনো সময়ে, এই তিনটা অর্থ প্রকাশ পাবে হোয়েন। ঠিক আছে, এখন আরেকটা দেখো, আরেকটা লিখতেছি হাউ, HOW, হাউ মানে কি, হাউ হচ্ছে তোমার কিভাবে, বা কি উপায়, বা কত পরিমাণ, অথবা তোমার কতটা, এরকম অর্থ প্রকাশ পাবে। দেখো হাউ মানে কিভাবে, কি উপায়, কত পরিমাণ বা কতটা, এই অর্থ তিনটা প্রকাশ পাবে হাউ শব্দ দিয়ে। ঠিক আছে, আচ্ছা। তারপরে দেখো, বা হাউ অর্থ তোমার কত পরিমাণ এটা বুঝাতে পারে, হাউ মানে একটা পরিমাণ বুঝাইতে পারে, বা হাউ মানে কিভাবে এটা বুঝাইতে পারে, বা কি উপায়, হাউ তুমি কিভাবে কাজটা করলা, হাউ ডু দ্য ওয়ার্ক, এরকম মানে কিভাবে বা কি উপায় বা কত পরিমাণ বা কতটা সেটা প্রকাশ পায় এই হাউ শব্দ দ্বারা। ঠিক আছে, তারপরে দেখো আরেকটা আছে ডাব্লিউএস কোয়েশ্চেনের মধ্যে, আরেকটা আছে যে হুইচ মানে কোনটি, হুইচ মানে হচ্ছে কোনটি বা কোনটি। আরেকটা আছে যে হোজ, WHOSE, হোজ মানে কার, হোজ শব্দের অর্থ হচ্ছে কার। এই হচ্ছে তোমার ডাব্লিউএস কোয়েশ্চেন হচ্ছে এইগুলা। এখন আমরা এই ডাব্লিউএস কোয়েশ্চেনের ব্যবহারগুলো শিখব, আমরা শিখব। ঠিক আছে, আমরা আগে ডাব্লিউএস কোয়েশ্চেনগুলোর সাথে পরিচিত হয়ে নিলাম,
এখন হচ্ছে যে আমরা ডাব্লিউএস কোয়েশনের ব্যবহারগুলো আস্তে আস্তে শেখার চেষ্টা করব, ঠিক আছে। এখন দেখো ডাব্লিউএস কোয়েশন আমরা কিভাবে তৈরি করতে পারি, ডাব্লিউএস কোয়েশন আমরা কিভাবে তৈরি করতে পারি এবং আমরা কখন কোন জায়গায় বা ডাব্লিউএস কোয়েশন বা কিভাবে এটা প্রয়োগ করতে হয় সেটা আমরা বা হোয়ার দ্বারা বা হোজ দ্বারা হোয়েন দ্বারা প্রশ্ন বোঝায় যেগুলা, এগুলো আমরা এখন আলোচনা করব, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা প্রথমে একটা আলোচনা করব হচ্ছে যে হোয়ার। প্রথমে একটা আলোচনা করব হোয়ার। দেখো হোয়ার যেটা শিখছিলাম যে হোয়ার মানে হচ্ছে যে কোনো স্থান বা কোনো জায়গা ক্ষেত্র সম্পর্কে জানার জন্য এটা ব্যবহৃত হয়। এই হোয়ার কোনো স্থান জায়গা বা ক্ষেত্র সম্পর্কে জানার জন্যে ব্যবহার করা হয়। বুঝতে পারছো? তাহলে হোয়ার কখন ব্যবহৃত হয়? কোনো তোমার জায়গা বা কোনো কিছুর মধ্যে বা কোনো কিছুর ক্ষেত্র, এইগুলা বুঝাইতে আমরা হোয়ার ব্যবহার করব, ঠিক আছে। কোনো স্থান বা কোনো কিছু বুঝাইতে আমরা হোয়ার ব্যবহার করব, ঠিক আছে। তাহলে তোমরা এতটুকু বুঝতে পারলা যে হোয়ার দ্বারা কোনো কিছু স্থান বা জায়গা বা ক্ষেত্র এইগুলা বুঝাইলে এটা হোয়ার তোমরা বুঝে নিবা, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা রুলগুলা পড়ি। রুল 1 নাম্বার রুল, হোয়ারের রুল 1 নাম্বার 1 রুল। হোয়ারের রুল নাম্বার 1, কোনো স্থান নির্দেশক অ্যাসার্টিভ সেন্টেন্সে তোমার এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, ভার্ব, হ্যাজ, হ্যাড এইগুলার পরে তোমরা প্রথমে হোয়ার বসবে। দেখো আমি আবার বলতেছি কথাটা, স্থান কোনো কিছুর স্থান বুঝাইলে ইন হোয়াট প্লেস, কোনো কিছুর জায়গার স্থান বুঝাইলে ইন হোয়াট প্লেস, এরকম যদি স্থান বুঝায়, স্থান নির্দেশ করে, দেখো তাহলে কখন ব্যবহার করবা তোমরা সেটা একটু শিখাই দিতেছি। আচ্ছা, আমি কয়েকটা লিখতেছি, তোমরা প্রশ্ন করব, তোমরা উত্তর দিবা। টু, ইন, এট, ফ্রম। আচ্ছা, আমি এই যে কথাগুলো লিখলাম টু, ইন, এট, ফ্রম, এগুলাকে কি বলা হয়? দ্রুত উত্তর করবা, সবাই দ্রুত উত্তর করার চেষ্টা করবা, দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করো। টু, ইন, এট, ফ্রম এগুলাকে কি বলা হয়? ঝটপট উত্তর দেওয়ার চেষ্টা করবা, দেখি কে কে পারে। দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করো। গুড, এইগুলো হচ্ছে তোমার প্রিপোজিশন। দেখো এগুলো হচ্ছে প্রিপোজিশন, আমি চিনাইতেছি সবগুলা, মনে রাখবা প্রিপোজিশন এগুলা। আচ্ছা, তারপরে আমি আরো কয়েকটা নিয়ম লিখতেছি, আরো কয়েকটা দিতেছি, তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এইগুলাকে কি বলা হয়? কি ভার্ব বলা হয়? এগুলা কোন ধরনের ভার্ব? কোন ধরনের ভার্ব?
সবাই দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করো। এম ইজ আর ওয়াজ ওয়ার, মানে বেসিক থেকে পড়ানোর চেষ্টা করতেছি যাতে তোমাদের কোনো কিছু ভুল না হয়। এম ইজ আর ওয়াজ ওয়ার এগুলা কোন ধরনের ভার্ব? দেখো এগুলা হচ্ছে অক্সিলারি ভার্ব। এম ইজ আর ওয়াজ ওয়ার এগুলা হচ্ছে যে অক্সিলারি ভার্ব। তাহলে আমরা বুঝতে পারলাম যে এম ইজ আর ওয়াজ ওয়ার এগুলা হচ্ছে তোমার অক্সিলারি ভার্ব। কি ভার্ব এগুলা? অক্সিলারি ভার্ব। তোমরা চিনে রাখো এম ইজ আর ওয়াজ ওয়ার এগুলাকে অক্সিলারি ভার্ব বলা হয়। আরও আছে টু বি ভার্বও আছে, এগুলা পরে বলবো, ঠিক আছে? আচ্ছা, আমি এগুলা কেন লিখতেছি? আমরা একটা রুলের জন্য, হোয়ারের রুল আছে, হোয়ারের একটা রুল আছে, এই রুলের জন্য এই নিয়মগুলো আসতেছে। আমি দ্যাটস ওয়াই তোমাদেরকে এগুলা মানে বোঝানোর চেষ্টা করতেছি। তোমরা একটু বোঝার চেষ্টা করবা, সবগুলা মাথায় রাখো আমি কোনটা কোন বার বলছি। আচ্ছা, এখন লিখতেছি ক্যান কুড, ক্যান কুড, শ্যাল, শুড। ক্যান কুড শ্যাল শুড উড মে মাইট। ক্যান কুড শ্যাল শুড মে মাইট শ্যাল উইল মাস্ট। এইগুলা কোন ধরনের ভার্ব? এই যে ভার্বগুলো লিখলাম এইগুলা কোন ধরনের ভার্ব? একটু কমেন্টস করো দ্রুত। ক্যান কুড শ্যাল শুড উড মে মাইট শ্যাল উইল মাস্ট এগুলা কোন ধরনের ভার্ব? দ্রুত কমেন্টস করবা, দ্রুত। আমার কিন্তু অনেক পড়াইতে হবে তোমাদেরকে, অনেক পড়ানোর পড়া আছে। আচ্ছা, মনে রাখবা ক্যান কুড শ্যাল শুড উইল উড মে মাইট শ্যাল উইল নট মাস্ট এগুলো হচ্ছে যে মডাল অক্সিলারি ভার্ব। মডাল অক্সিলারি ভার্ব। ঠিক আছে, এগুলো হচ্ছে যে মডাল অক্সিলারি ভার্ব। তাহলে দেখো আমরা অক্সিলারি ভার্ব চিনলাম, তারপরে মডাল অক্সিলারি ভার্ব চিনলাম, হ্যাঁ, প্রিপোজিশন চিনলাম, কিছু কিছু যেগুলো দিলাম এখানে তোমরা মোটামুটি কিন্তু চিনে ফেলছো। ঠিক আছে, এখন আমি এইগুলা কেন লিখলাম? যদি কোনো বাক্যে এরকম দেয়া থাকে, যদি এই যে উপরে নিয়মগুলো লিখলাম, তাহলে প্রথমে তোমরা হয়ার বসাবা, হয়ার বসাবা, মনে থাকবে? ক্লিয়ার? যদি তোমার অক্সিলারি ভার্ব, মডেল অক্সিলারি ভার্ব অথবা তোমার প্রিপোজিশন, বলছিলাম যে এক নম্বর নিয়ম মনে রাখো, প্রিপোজিশন ভার্ব একটা হচ্ছে তোমার অক্সিলারি, একটা হচ্ছে প্লাস মডাল ভার্ব। প্রিপোজিশন ভার্ব অক্সিলারি ভার্ব হচ্ছে মডাল, এবং হচ্ছে যে অক্সিলারি ভার্ব হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। যদি থাকে তাহলে প্রথমে কি বসাবা? হয়ার বসাবা। রুল 1 নম্বরে প্রথমে কি বসাইতে হবে? হয়ার বসাইতে হবে। কি বসাইতে হবে? হয়ার বসাইতে হবে। তাহলে তোমরা বুঝতে পারছো আমি কি বললাম? 1 নম্বর রুলটা কি ক্লিয়ার? ক্লিয়ার হলে সবাই ক্লিয়ার বলো। যদি 1 নম্বর রুলসটা বুঝে দেখো তাহলে ক্লিয়ার বলো। আমি কি বলছি যে কোনো বাক্যে যদি দেখো প্রিপোজিশন আছে, ভার্ব আছে, অক্সিলারি ভার্ব একটা, আর এটা হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব, এই জিনিসগুলো যদি থাকে তাহলে বাক্যের প্রথমে তোমরা কি বসাবা? হয়ার বসাবা। কি বসাবা? হয়ার বসাবা। তোমরা এতটুকু কি বুঝতে পারছো? ক্লিয়ার হইলে ক্লিয়ার লিখো যে হ্যাঁ ক্লিয়ার, বুঝতে পারছি।
ক্লিয়ার, ভেরি গুড। আচ্ছা, তাহলে আমরা একটা উদাহরণ দেই, এক্সাম্পল দেই, তাহলে তোমরা বুঝতে পারবা। একটা এক্সাম্পল আমি দিতেছি, তোমরা ঝটপট অ্যান্সার করার চেষ্টা করবা। দেখো আমি একটা উদাহরণ লিখলাম, এ নাম্বার লিখলাম, ম্যান ইজ লিভিং, ম্যান ইজ লিভিং in society, in SOCIETY, এটার ডাবলস কোশ্চেনটা কি হবে? দ্রুত, একটু দ্রুত তোমরা এটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। ম্যান ইজ লিভিং ইন সোসাইটি, এটার ডাবলস কোশ্চেনটা কি হবে? ডাবলস কোশ্চেনটা কি হবে? দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করো। ম্যান ইজ লিভিং, ম্যান ইজ লিভিং ইন সোসাইটি, এটার কোশ্চেনটা করো, ডাবলস কোশ্চেনটা কি হবে? কোশ্চেনটা কি হবে? ডাবলস কোশ্চেনটা কি হবে? যারা একটু ভালো স্টুডেন্ট তোমরা এখানে অবশ্যই আমি আশা করি পারবা, যারা একটু দুর্বল তাদের জন্য প্রবলেম। আমি আগেই বলেছিলাম, দেখো এখানে ইজ আছে, ইজটা কি ভার্ব? এটা হচ্ছে অক্সিলারি ভার্ব। এটা কি ভার্ব? অক্সিলারি ভার্ব। তাহলে দেখো আমি আগেই বলছিলাম, যদি কোনো বাক্যে অক্সিলারি ভার্ব থাকে তাহলে আমরা প্রথমে কি বলবো? প্রথমে আমরা হয়ার বসাবো, প্রথমে আমরা হয়ার বসাবো, ঠিক আছে? দেখো এখানে ইন এ সোসাইটি, ইন এ সোসাইটি, এইটাকে কি বুঝাইছে? ইন এ সোসাইটি একটা স্থান নির্দেশ করছে, স্থান নির্দেশ করেছে, নির্দেশ করছে। দেখছো এখানে একটা অক্সিলারি ভার্ব আছে, আর ইন এ সোসাইটি এখানে একটা স্থান নির্দেশ করছে। তাহলে আমরা সঠিক উত্তরটা কি লিখবো? সঠিক উত্তরটা লিখবো এইটাই লিখবো। দেখো আমি লিখে দিতেছি, তোমরা মিলাও তোমাদেরটা হয়েছে কিনা। হয়ার, হয়ার ইজ ম্যান লিভিং, হয়ার ইজ ম্যান লিভিং। আচ্ছা আমি তোমাদের কাছে এখন একটা প্রশ্ন রাখতেছি, হোয়ার ইজ ম্যান লিভিং, হোয়ার ইজ ম্যান লিভিং ইন এ সোসাইটি বা ইন সোসাইটি তুমি দিতে পারো। আমি এই পর্যন্ত রাখলাম, হোয়ার ইজ ম্যান লিভিং। আচ্ছা এখন আমার প্রশ্ন, আমার এই উত্তরটা কি সঠিক হয়ে গেছে? সঠিক হয়েছে? এটা এটা কি সঠিক হয়েছে? সঠিক হয়েছে কি না তোমাদের কাছে আমার প্রশ্ন, এটা কি সঠিক হয়ে গেছে? হোয়ার ইজ ম্যান লিভিং, এটা কি সঠিক হয়েছে? যদি সঠিক হয়, যদি সঠিক হয় তাহলে বলো সঠিক হয়েছে স্যার, ইয়েস। আর যদি সঠিক না হয় তাহলে নো লিখো। কেন নো হয়েছে না সেটা আমাকে অবশ্যই কারণ দর্শাইতে হবে। ভেরি গুড, এখানে একজনের উত্তরটা সঠিক হয়ে গেছে, একজনের উত্তরটা সঠিক হয়েছে, ভেরি গুড। আমি একটা মানুষের উত্তরটা পাইলাম সঠিক, এটা আমার হয় নাই, এটা আমার হয় নাই। দেখো কেন হয় নাই মনে রাখবা, যদি তুমি এটা করতেছো হচ্ছে, এটা হচ্ছে বড় ভুল। পরীক্ষার হলে এই ভুলটা সবাই করে, এটা হচ্ছে একদম বড় একটা ভুল। মনে রাখবা এই ভুলটা কখনোই করবো না।
যদি তুমি প্রশ্নবোধক চিহ্ন নাই দাও, প্রশ্নবোধক চিহ্ন যদি না দাও তাহলে তোমার এটা হবে না। অবশ্যই তোমাকে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। ডাব্লিউএস কোয়েশ্চেন মানে হচ্ছে তোমার প্রশ্নবোধক চিহ্ন লাস্টে দিতে হবে। ডাব্লিউএস কোয়েশ্চেন মানে হচ্ছে প্রশ্নবোধক চিহ্নটা মাস্ট বি দিতে হবে। যদি তুমি প্রশ্নের শেষে প্রশ্নবোধক চিহ্নটা না দাও তাহলে তোমার এটা কিন্তু কাটা যাবে। বুঝতে পারছো? তাহলে কি বিষয়টা ক্লিয়ার? আমি কেন এটা রাখলাম যে এখানে প্রশ্নবোধক চিহ্নটা তোমার অনেক সময় মনে থাকবে না, এটা মনে করে দিলাম। মনে রাখবা যে ইমরান স্যার ক্লাস নিছিল, ইমরান স্যার এই ক্লাসে বলেছিল যে প্রশ্নবোধক চিহ্নটা যদি না দেই তাহলে কিন্তু আমাদের উত্তর সঠিক হবে না। তো আমাদের অবশ্যই কি করতে হবে? প্রশ্নবোধক চিহ্নটা সঠিক জায়গায় ব্যবহার করতে হবে। বুঝতে পারছো? আচ্ছা, এখন আমি আরেকটা উদাহরণ করব, তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করবা। আরেকটা উদাহরণ দিতেছি, সেটা করার চেষ্টা করবা। she goes to college, COLLEGE। এটা হচ্ছে প্রশ্ন, এটার সঠিক উত্তরটা কি হবে? she goes to college। ডাব্লিউএস কোশ্চেনটা কি হবে? she goes to college। ডাব্লিউএস কোশ্চেনটার শেষে কি হবে? দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করো, দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করো, দ্রুত, একদম দ্রুত, দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করো, হারি আপ। একটু দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করবো তোমরা। she goes to college, দেখো সে কই যাইতেছে? একটা কলেজে যাইতেছে। she goes to college, একটা নির্দিষ্ট স্থান আছে। যেহেতু এখানে নির্দিষ্ট স্থান উল্লেখ করা আছে তাহলে আমরা এখানে কি করব? হোয়ার নিয়ে আসব। এখানে আমরা হোয়ার দিব। এখানে আমাদের প্রথমে কি আসবে? হোয়ার আসবে। দেখো এখানে ভার্বের সাথে ইএস যুক্ত আছে। আমরা যদি এরকম ভার্বের সাথে মূল ভার্ব না থাকে, যদি আমাদের অক্সিলারি ভার্ব না থাকে তাহলে আমরা ডো, ডাস এগুলো ব্যবহার করব। যদি মূল ভার্ব না থাকে, এখানে মূল ভার্ব নাই, অক্সিলারি ভার্ব নাই, সরি এখানে অক্সিলারি ভার্ব নাই, যেহেতু সাহায্যকারী ভার্ব নাই সেহেতু আমরা এখানে ডো, ডাস ব্যবহার করব। তাহলে আমরা লিখব হোয়ার ডাস, DOES, DOES, হোয়ার ডাস। পরে লিখবো কি? সি লিখবো, সি। তারপরে দেখো এখানে আমরা যেহেতু ইএস নিয়ে আসছি, এই যে ডো সাথে ইএস যুক্ত করে ফেলছি, তাহলে এখানে হবে শুধু গো হবে, শুধু কি হবে? গো হবে। হোয়ার ডাস সি গো, এবং লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। যাদেরটা হয়েছে সবারটা হয়ে গেছে। ভেরি গুড, সবার উত্তর সঠিক হয়ে গেছে। এবার আমি আরেকটা প্রশ্ন করব, তোমরা উত্তর দিবা। এবার আমরা আরেকটা প্রশ্ন করব, দে, THEY, দে রিস্ট, RESCHED, দে রিস্ট খুলনা, KHULNA, দে রিস্ট খুলনা। এখন এটা ডাব্লিউএস কোয়েশ্চেন কি হবে? দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করো তোমরা, সময় মাত্র 1 মিনিট, 1 মিনিটের ভিতরে ঝটপট।
ভেরি গুড সবাইকে। দেখো আমরা কিন্তু আগে একটা নিয়ম শিখছি, নিয়মটা শিখে ফেলছি, এখন আমরা শুধু অ্যাপ্লাই করব। আমরা আগে নিয়ম শিখছি, সেই নিয়ম অনুসারে আমরা এখন অ্যাপ্লাই করব। দেখো কি লিখছিলাম এখানে, দে রিস্ট খুলনা, ঠিক আছে, দে রিস্ট খুলনা। তাহলে আমরা এখানে লিখব কি, যে হয়ার আসবে, কি তোমার হয়ার আসবে, যেহেতু এখানে একটা জায়গার নাম আছে হয়ার, তাহলে আমাদের হয়ারটা অবশ্যই আসবে। তাহলে লিখবো হয়ার। দেখো এখানে কিন্তু মূল অক্সিলারি ভার্ব নাই, অক্সিলারি ভার্ব নাই, তাহলে আমরা এখানে হয়ার ডিড লিখবো, ডিড, হয়ার ডিড দে, তারপর লিখবো ডে, THEY, দে রিস্ট লিখবো, RESCH। আমরা এখানে ইডিটা উঠা দিব, যেহেতু এটা প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্মে নিয়ে আসছি। তাহলে এখানে লিখবো হোয়ার ডিড দে রিচ, তারপরে আমাদের প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। যাদের উত্তর হয়ে গেছে তারা সবাই দ্রুত মিলাও। দ্রুত উত্তর মিলাও, দ্রুত। দেখো এখানে ইডি যুক্ত আছে, তাহলে এখানে ডিড হবে, হোয়ার ডিড দে রিচ। যদি তোমার ইডি যুক্ত থাকে ভার্বের সাথে, তোমার ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম থাকে, তাহলে এখানে ডিড বসাইতে হবে। বুঝতে পারছো? আচ্ছা আমি এবার একটা প্রশ্ন করব, ছোটখাটো একটা প্রশ্ন করব। ভার্বের দেখি তো মনে আছে কিনা, ভার্বের ফর্ম কয়টি? দেখি তো কে কে প্রশ্ন উত্তর দিতে পারো। ভার্বের ফর্ম কয়টা কোসে বলতে পারো, দেখি কে কে পারো। ভার্বের ফর্ম কয়টি? দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করো। আমি একটা ছোট প্রশ্ন করলাম, মানে একটা সহজ, ভার্বের ফর্ম কয়টা অনেকেই জানে না, জানানোর দরকার, কারণ ভুলে গেছে অনেকেই। ভার্বের ফর্ম কয়টা? দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করো। তিনটি। ভার্বের ফর্ম হচ্ছে তিনটি, B1 প্লাস B2 প্লাস B3, B1 B2 B3, ঠিক আছে। ভার্বের প্রেজেন্ট, প্রেজেন্ট ফার্স্ট, আরটা হচ্ছে যে ফার্স্ট পার্টিসিপল, ফার্স্ট পার্টিসিপল, ঠিক আছে। প্রেজেন্ট ফার্স্ট পার্টিসিপল, ঠিক আছে, প্রেজেন্ট ফার্স্ট পার্টিসিপল। যারা জানো না তারা একটু জেনে নিবা, ঠিক আছে, আমি বলে দিলাম। যেমন আমরা যদি এইভাবে লিখি, ডো, ডিড, তারপরে হচ্ছে কি ডান। এই যে ভার্বের এটা হচ্ছে B1 B2 B3, ঠিক আছে, প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট পার্টিসিপল ফর্ম, এই হচ্ছে ভার্বের ফর্মগুলা। বুঝতে পারছো? আচ্ছা আমি আরেকটা উদাহরণ দিতেছি, তোমরা উদাহরণটা করার চেষ্টা করো। দ্য টিচার, TACHER, দ্য টিচার মুভস, MOVES, মুভস টু দ্য ক্লাসরুম। দেখো এটার সঠিক উত্তর কি হবে? দ্য টিচার মুভস টু দ্য ক্লাসরুম, মানে ক্লাসরুমের দিকে গেল শিক্ষক, ঠিক আছে। এইখানে কি হবে? দ্য টিচার মুভস টু দ্য ক্লাসরুম, কি হবে? দ্রুত একটু উত্তর দেওয়ার চেষ্টা করো। দ্য টিচার মুভস টু দ্য ক্লাসরুম, এটা ডাব্লিউএস কোশ্চেন কি হবে? দেখো ক্লাসরুম মানে হচ্ছে শ্রেণীকক্ষ, ক্লাসরুম মানে হচ্ছে শ্রেণীকক্ষ, একটা স্থানে যাইতেছে, মুভস মানে যাইতেছে। দেখো এখানে কিন্তু টু প্রিপোজিশন আছে, প্রিপোজিশন আছে, এটা খেয়াল রাখতে হবে। টু কিন্তু এখানে আছে, প্রিপোজিশন আছে, তাহলে অবশ্যই আমাদের কি দিয়ে করতে হবে? এটা অবশ্যই আমাদের এখানে কি আনতে হবে? হয়ার আনতে হবে, WHERE, হয়ার। তুমি প্রথমেই হয়ার নিয়ে আসো, হয়ার দিয়ে হবে, এটা। একটু দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করো, তাহলে আমরা আরো নিয়মগুলো পড়াইতে পারবো, আমার সুবিধা হবে পড়াইতে, ঠিক আছে।
আচ্ছা, অনেকেই কমেন্টস করছো, ভেরি গুড। অনেকেই কমেন্টস করতেছো হোয়ার ডো টিচার মুভ, অনেকেই কমেন্টস করতেছো হোয়ার ডাজ দ্য মুভ টিচার। দেখি কারটা সঠিক হয়। দেখো আমি আগের বার বলেছিলাম এখানে মুভসের সাথে ইএস যুক্ত আছে, ইএসটা উঠে যাবে, তাহলে আমাদের লিখতে হবে ইএসটা তুলে নিতে হবে, ইএসটা তুলে নিতে হবে, ইএসটা তুলে নিতে হবে। তাহলে আমাদের উত্তরটা কি হবে? হোয়ার লিখবা, কি লিখবা? হোয়ার লিখবা। তারপরে দেখো এখানে আমাদের যেহেতু অক্সিলারি ভার্ব নাই, তাহলে আমাদের ডো ডাজ আনতে হবে। অক্সিলারি ভার্ব যেহেতু এম ইজ আর নাই, এম ইজ আর নাই, সেহেতু আমাদের এখানে ডাজ আনতে হবে। হোয়ার ডাজ, ডিও ইএস, হোয়ার ডাজ দ্য টিচার, TEACHER, হোয়ার ডাজ দ্য টিচার, পরে হচ্ছে যে মুভ এবং প্রশ্নবোধক চিহ্ন। দেখো হোয়ার ডাজ দ্য টিচার মুভ মানে শিক্ষক মানে কোথায় যেতেছে, কোন দিকে যেতেছে? ক্লাসরুমে। দেখো অনেকেই বলতে পারো স্যার এখানে ক্লাসরুম কেন লেখলেন না? ক্লাসরুম তো আমাদের লেখার দরকার নাই, সে কোথায় যাইতেছে, কোন স্থানে যাইতেছে, এটা তো উত্তরে বের হবে। এটা হচ্ছে প্রশ্ন, মনে রাখবা, এটা হচ্ছে কি, এটাকে বলা হয় প্রশ্ন, এটা হচ্ছে উত্তর। তোমার এটা হচ্ছে উত্তর। তুমি প্রশ্ন করলা, তুমি একজন ব্যক্তি প্রশ্ন করলা, আরেকজনে উত্তর দিল, উত্তরটা হচ্ছে এইটা, আর এটা হচ্ছে প্রশ্ন। আর এই জন্য কিন্তু ক্লাসরুমটা এখানে আসে নাই। তাহলে দেখো আমরা কি লিখলাম? হোয়ার ডাজ দ্য টিচার মুভ, হোয়ার ডাজ দ্য টিচার মুভ। ঠিক আছে, ভেরি গুড আনসার। সবার উত্তর সঠিক হয়ে গেছে, সবার উত্তর সঠিক হয়ে গেছে। আচ্ছা, এবার আমরা অন্য প্রসঙ্গে চলে যাব। আমরা হোয়ারের নিয়ম শিখলাম, এবার আমরা শিখব হচ্ছে যে হোয়াই। হোয়ার নিয়ম শিখব। হোয়াই কখন বসে, হোয়াই কি বুঝায়? দেখো হোয়াই হচ্ছে যে কোনো ঘটনা সংঘটিত হওয়ার কারণ, সংগঠিত হওয়ার কারণ, কোনো ঘটনার সংঘটিত হওয়ার কারণ, উদ্দেশ্য ইত্যাদি জানার জন্য হোয়াই দ্বারা প্রশ্ন করা হয়, এতটুক সবাই খাতায় নোট করে নাও, লিখে নাও দ্রুত। সবাই কি লিখতে পারছো? কোনো ঘটনা সংঘটিত হওয়ার কারণ, উদ্দেশ্য ইত্যাদি জানার জন্য হোয়াই দ্বারা প্রশ্ন করা হয়। ঠিক আছে, এখন নিয়ম লেখো। এখন নিয়মটা লেখো, রুলটা লেখো। রুলটা কি হবে? দেখো রুলটা হচ্ছে এরকম, উদ্দেশ্য বা কারণ, নির্দেশক, উদ্দেশ্য বা কারণ নির্দেশক ফর হোয়াট রিজন
এরকম আর কি, বুঝছো? উদ্দেশ্য বা কারণ, এটা হচ্ছে ফর হোয়াট রিজন, এটার বাংলা হচ্ছে, এটা ইংরেজি, এটা হচ্ছে বাংলা। এরকম যদি থাকে তোমার দেখো, এবং বাক্যে যদি টু বি ভার্ব, টু বি ভার্ব, এখন টু বি ভার্ব তো তোমাদের শিখাইতে হবে। টু বি ভার্বটা হচ্ছে এম ইজার, টু বি ভার্বটা হচ্ছে এম ইজার, এগুলো হচ্ছে টু বি ভার্ব। তারপর হচ্ছে টু হ্যাভ, টু বি ভার্ব, টু হ্যাভ। তারপর হচ্ছে যে মডাল অক্সিলারি ভার্ব, মডাল অক্সিলারি ভার্ব, ঠিক আছে? থাকলে সেখানে প্রথমে হোয়াই বসাবা, প্রথমে হোয়াই বসাইতে হবে, ঠিক আছে? প্রথমে তোমাকে হোয়াই বসাইতে হবে। আচ্ছা, আমি একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝাই দিই, তাহলে তোমাদের হয়তো বুঝতে বিষয়টা আরো সহজ হয়ে যাবে। আমি একটা উদাহরণ দেই, উদাহরণ দিয়ে গেলেই এটা হয়তো আর একটু ক্লিয়ার হয়ে যাবে। দেখো আমি লিখতেছি উদাহরণটা, উই ক্যান নট go because 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 of rain। এটা ডাব্লিউএস কোয়েশ্চনটা কি হবে? উই ক্যান নট গো বিকজ অফ রেইন। দেখো আমরা প্রথমেই বলেছিলাম, যদি তোমরা যারা পারবা এটার উত্তরটা বের করে ফেলো, আমি বলে দিয়েছি। দেখো, যদি তোমার উদ্দেশ্য বা কারণ বুঝায়, উই ক্যান নট গো বিকজ অফ রেইন, এখানে কারণ বুঝাইতেছে, কারণ নির্দেশ করতেছে। কারণ কি? আমরা যাইতে পারি নাই। কি কারণে যাইতে পারি নাই? রেইন, বৃষ্টির জন্য। কি জন্য যাইতে পারি নাই? বৃষ্টির জন্য। এখানে কারণ নির্দেশ করতেছে। যদি কারণ নির্দেশ করে, যদি কারণ, আমি ভালো করে বুঝাইতেছি, তোমরা বোঝার চেষ্টা করো। যদি কারণ নির্দেশ করে তাহলে আমরা হোয়াই নিয়ে আসবো, প্রথমে আমরা হোয়াই বসাবো। যদি কারণ নির্দেশ করে, উই ক্যান নট গো, আমরা কেন যাইতে পারি নাই? বৃষ্টির জন্য। অফ রেইন, এই যে বৃষ্টির জন্য আমরা যাইতে পারি নাই। তাহলে আমরা মনে রাখবা, যদি তুমি এটাকে ডাব্লিউএস কোয়েশ্চনে পরিবর্তন করতে যাও, ডাব্লিউএস কোয়েশ্চেন করতে যাও, তাহলে তোমাকে ডাব্লিউএস কোয়েশ্চেনে যদি করতে যাও, তাহলে তোমাকে প্রথমেই হোয়াই নিয়ে আসতে হবে, এই হোয়াই নিয়ে আসতে হবে, ঠিক আছে? তারপরে মডাল অক্সিলারি ভার্ব, ক্যান, কুড, মডাল অক্সিলারি ভার্ব অথবা তোমার অক্সিলারি ভার্ব, এই মডাল অক্সিলারি ভার্ব বা অক্সিলারি ভার্ব যেটি থাকবে সেটাই বসাইতে হবে। এখানে ক্যান আছে, এখানে তোমার ক্যানই বসাইতে হবে, এখানে ক্যানই বসাতে হবে। এখানে ক্যান আছে, এখানে তোমাকে ক্যানই বসাইতে হবে। হোয়াই ক্যান। তারপরে এখানে দেখো, উই ক্যান নট গো বিকজ অফ রেইন, আমরা যাইতে পারি নাই। কেন যাইতে পারি নাই? যে এখানে বৃষ্টির জন্য যাইতে পারি নাই। এখন নিয়ম অনুসারে, এখানে নিয়ম অনুসারে, এই সেন্টেন্সের নিয়ম অনুসারে তোমার এখানে একটা সাবজেক্ট নিয়ে আসতে হবে। হোয়াই ক্যান ইউ, এখানে ইউ আনতে হবে। ইউ আনতে হবে কেন? এখানে হচ্ছে আমরা, আমি সহ আমরা, মানে আমি, উই মানে কি? উই মানে হচ্ছে যে আমরা, উই মানে শব্দ অর্থ হচ্ছে যে আমরা, মানে এখানে আমি অবশ্যই আছি উপস্থিত, মানে আমি মানে তুমি। তাহলে উই, হোয়াই ক্যান ইউ নট, তারপরে আমাদের নট লাগাইতে হবে, নট, ঠিক আছে? নট গো। এরপরের প্রশ্নবোধক চিহ্ন, হোয়াই ক্যান ইউ নট গো, হোয়াই ক্যান ইউ নট গো, ঠিক আছে? আচ্ছা, সবাই ভালো করে দেখো, হোয়াই ক্যান ইউ নট গো। তুমি সেন্টেন্সটাকে সুন্দরের জন্য হোয়াই ক্যান নট ইউ গো, এখানে ক্যানের পরে নট লাগাইতে পারো। হোয়াই ক্যান নট, এখানে ক্যান নট এটাও লাগাইতে পারো, ক্যান নট ইউ গো, দুইভাবে করা যায়। হোয়াই ক্যান ইউ নট গো অথবা হোয়াই ক্যান নট ইউ গো, হোয়াই ক্যান নট ইউ গো, এই দুইটা দিয়ে করতে পারো। যারা বলবে হবে না, তারা নিয়মই জানে না, ঠিক আছে? এখানে দুইটা নিয়মই তুমি করতে পারবা।
বুঝতে পারছো? আচ্ছা, এবার আমি অন্য আরেকটা নিয়ম দিয়ে দেই, একটা উদাহরণ দেই, তোমরা সেটা করার চেষ্টা করো। আমি আরেকটা দিয়েছি, তোমরা সেটা করার চেষ্টা করো। they have succeed, SUCCEED, they have succeeded for their 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 hard work এখানে কি হবে, ডাব্লিউএস কোশ্চেনটা কি হবে? যারা পারবা দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করো। দে হ্যাভ সাকসিড ফর দেয়ার হার্ড ওয়ার্ক। দে হ্যাভ সাকসিড, তারা সফল হইল। কেন সফল হইল? তারা সফল হয়ে গেছে, মানে সাকসিডেড বা সাকসিড মানে সফল হয়ে গেছে, ঠিক আছে? দে হ্যাভ সাকসিড ফর দেয়ার হার্ড ওয়ার্ক, তাদের কঠোর পরিশ্রমের জন্য তারা সাকসিড হয়ে গেছে। এখন এখানে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত করতে গেলে তোমাকে কিভাবে করতে হবে করো। উই থাকলে ইউ হবে, এটা মনে রাখবা। ডাব্লিউ ই থাকলে উই হবে, ইউ হবে আগের সেন্টেন্সটা। উই থাকলে ইউ হয়ে যাবে, মনে রাখবা এটা। আগের রুলসটা যেটা পড়াইছি বা আগের উদাহরণটা। দে হ্যাভ সাকসিড ফর দেয়ার হার্ড ওয়ার্ক, কি হবে? একজনে অ্যান্সার করেছে MS রিমা, দেখি তারপরে আর কে কে অ্যান্সার করতে পারে। দ্রুত অ্যান্সার করার চেষ্টা করবা সবাই, দ্রুত অ্যান্সার করার চেষ্টা করবা। দেখো এটার ডাব্লিউএস কোশ্চেনটা হবে, যেহেতু এখানে আমাদের কারণ নির্দেশ করছে। কারণ কি? তারা সফল হয়েছে কি কারণে? তাদের হার্ডওয়ার্ক, কঠোর পরিশ্রমের কারণে। এই জন্য আমাদের এখানে কি নিয়ে আসতে হবে? যেহেতু এখানে কারণ নির্দেশ করছে, কারণ একটা অবশ্যই নির্দেশ করছে। কারণ কি? তারা সফল হয়েছে কি এমনি সফল হয়েছে? তারা অবশ্যই কোনো কারণে সফল হয়েছে। কারণটা কি বের করতে হবে? খুঁজে কারণটা বের করো, তাদের হার্ড ওয়ার্কের কারণে। তাহলে অবশ্যই আমাকে এখানে কি করতে হবে? হোয়াই আনতে হবে, WHY, হোয়াই নিয়ে আসলাম। তারপরে হ্যাভ বসাবো, মডেল অক্সিলারি ভার্ব যেটা আছে, অক্সিলারি ভার্ব বা ভার্ব যেটা আছে হ্যাভ বসাবো, বাক্যে যেটা আছে সেটাই বসালাম। তারপরে সাবজেক্ট নিয়ে আসলাম, দে বসাইলাম। হোয়াই হ্যাভ দে সাকসিডেড, বা পরে যেটা আছে এটা বসাই দেব। এরপরে প্রশ্নবোধক চিহ্ন, হোয়াই হ্যাভ দে সাকসিড। এটাই হচ্ছে সঠিক উত্তর। এখানে আরেকজন একটা অ্যান্সার সঠিক দিয়েছিল, সেটাও ঠিক আছে, হোয়াই হ্যাভ দে সাকসিড। এখানে যেটার আগে অ্যান্সার করছিলা সেটাও সঠিক ছিল, ঠিক আছে। আচ্ছা, আমরা আজকে ডাব্লিউএস কোশ্চেনের কয়েকটা নিয়ম শিখলাম। আমরা আজকে ডাব্লিউএস কোশ্চেনের যে নিয়মগুলো শিখাইলাম তোমরা এগুলো দেখবা। আমি প্রত্যেকটার বাংলা অর্থ শিখিয়ে দিলাম। নেক্সট আরেকটা ক্লাসে আমি ভালো করে আরও কয়েকটা গ্রামার চেষ্টা করব দেখানোর জন্য। তোমরা যেহেতু ডাব্লিউএস কোশ্চেন বললা, ডাব্লিউএস কোশ্চেনের এই নিয়মগুলো দেখাইলাম, তোমরা একটু পড়বা।
আমি এখন একটা সাজেশন দিতেছি, সাজেশন দিয়ে ক্লাসটা মানে শেষ করব, ঠিক আছে? আমার বাসায় কারেন্টটা চলে যাচ্ছে একটু পর পর, আমার একটু প্রবলেম হইতেছে। আমি নেক্সটে আবার এসে ক্লাস করাবো, ঠিক আছে? দেখো, আমি আজকে একটা সাজেশন দিতেছি, সাজেশনটা সবাই নোট খাতায় নোট করে নাও। একটা সাজেশন দিতেছি, গ্রামার ক্লাস আরেকটা নিব আমরা এখন। প্রত্যেক রাত 9টার পরে আমরা ক্লাস নেওয়ার চেষ্টা করব, রাত 9টায় আসবো। আগামী ক্লাসটা হবে গ্রামারের ক্লাস, আজকে হচ্ছে যে শুক্রবার, রবিবার রাত 9টায়, রবিবার রাত 9টায় আবার ক্লাস হবে। রবিবার রাত 9টায় সবাই এই পেজে, ফেসবুক পেজ আমার ইমরান হোসেন খান, এখানে উপস্থিত থাকবা। আমরা পর্যায়ক্রমে সবগুলা গ্রামার চেষ্টা করব তোমাদেরকে শিখিয়ে দেওয়ার জন্য। রবিবারে আমাদের আবার ক্লাস আছে, গ্রামার ক্লাস রাত 9টায়, ইমরান হোসেন খান এই পেজে তোমরা সবাই উপস্থিত থাকবা, ঠিক আছে? তোমরা থাকবা, আমি রাত 9টার পরে 10-20 মিনিট লেট হতে পারে, এর ভিতরে আমি হাজির হয়ে যাব, ঠিক আছে? যাই হোক, এখন তোমরা একটা সাজেশন নোট করো, সাজেশনটা অবশ্যই নোট করো। যে সাজেশনটা আসতে পারে, মাস্ট বি এবার কমন আসার সম্ভাবনা অনেকাংশেই। প্যারাগ্রাফ দিতেছি, প্যারাগ্রাফ দিতেছি। প্যারাগ্রাফ কোনগুলা পড়বা দেখো, মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটা প্যারাগ্রাফ দিতেছি, এগুলা পড়লেই হবে। আর যারা আমার শর্টকাট টেকনিক নিবা, প্যারাগ্রাফের মধ্যে শর্টকাট টেকনিক, প্যারাগ্রাফের যে শর্টকাট টেকনিক আছে সেটাও লিখতে পারবা, অথবা যেটা দিতেছি এগুলা পড়লেই হবে, ঠিক আছে? প্যারাগ্রাফের জন্য যেগুলো দিতেছি এগুলো পড়লেই হবে, ঠিক আছে? দেখো, প্রথমেই যেটা আছে 1 নাম্বার দিলাম, প্রথমে যেটা খুবই গুরুত্বপূর্ণ, COVID, COVID-19, এটা মোস্ট ইম্পর্টেন্ট। 2 নাম্বার ডেঙ্গু ফিভার। আমি যে সাজেশনটা দিতেছি নোট করো, যদি কাজে না আসে তখন বলো। আমার সাজেশনটা বন্দুকের গুলি মিস হবে, আমার সাজেশন মিস হবে না যেগুলো দিতেছি তোমাদের। ডেঙ্গু ফিভার, এবার তোমরা জানো ডেঙ্গু সমস্যায় অনেক মানুষ মারা গেছে, প্রতি বছরই ডেঙ্গু সমস্যায় অনেক মানুষ মারা যায়। তোমরা অবশ্যই ডেঙ্গু ফিভারটা ভালো করে পড়বা, COVID-19 এবং হচ্ছে ডেঙ্গু ফিভার মাস্ট বি পড়বা, ঠিক আছে? তারপরে দেখো আরও দিতেছি কয়েকটা, ইফটিজিং, ইফটিজিং পড়বা, বেশি দিব না, 4-5টা দিব। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1। 5 নাম্বার necessity of learning English। এই 5টা পড়বা, এই 5টা থেকে একটা আসবে ইনশাল্লাহ, 90% গুরুত্বপূর্ণ। COVID-19, ডেঙ্গু ফিভার, ইফটিজিং, বঙ্গবন্ধু স্যাটেলাইট, নেসেসিটি অফ লার্নিং ইংলিশ, ঠিক আছে? এই 5টা থেকে একটা কমন পাবা প্যারাগ্রাফ। ভালো করে দেখো, সবাই লিখে নাও।
সবাই লিখে নাও, সবাই দ্রুত লিখে নাও। পাঁচটা প্যারাগ্রাফ, তারপরে দেখো এসে লেখো। এসে রচনা লিখো সবাই, সবাই লিখে ডান লিখবা, দ্রুত লিখবা। সবাই স্ক্রিনশট নিতে পারো, স্ক্রিনশট নিলেও হবে, সমস্যা নাই, তোমরা যেটাই করতে পারো, সমস্যা নাই। এক নাম্বার দিতেছি, দেখো নাম্বার 1 ট্রি প্ল্যান্টেশন, অথবা ডেফরেস্টেশন। ট্রি প্ল্যান্টেশন অথবা ডেফরেস্টেশন। যারা এখানে আমার সাজেশন ফলো করো, পছন্দ করো, তারা সাজেশনটা উঠাইবা। আর যারা এখানে একটু পাকনামি টাইপের স্টুডেন্ট আছো, তোমাদের দরকার নাই, তোমরা আমার থেকে দূরে থাকবা সবসময়, ঠিক আছে? অলওয়েজ দূরে থাকবা, তোমাদেরকে আমার দরকার নাই। ভালোর ভালো, কয়েকজন ভালো, ঠিক আছে? যাদের উপকার হয় তারা এখানে থাকবা। দেখো দা পদ্মা ব্রিজ 99% গুরুত্বপূর্ণ, 99%। আমার মনে হয় পদ্মা ব্রিজটাই আসবে। আমরা আজকে আমরা স্টাফ যারা আছে, যারা টিচার আছে, সবাই মিলে আলোচনা করলাম, দেখলাম, আলোচনা করে জানতে পারলাম বা বুঝতে পারলাম এবার 99% গুরুত্বপূর্ণ হচ্ছে পদ্মা ব্রিজ। কারণ তোমরা জানো পদ্মা ব্রিজ হচ্ছে অনেক মানুষের স্বপ্ন, দক্ষিণ অঞ্চলের মানুষের স্বপ্ন, এটা অনেক মানুষের স্বপ্ন, কোটি মানুষের স্বপ্ন। এবং এটা আমরা বাংলাদেশের বিশ্বের মধ্যে বাংলাদেশের একটা ঐতিহ্যের একটা বা গর্ব, ঠিক আছে পদ্মা ব্রিজ। তো 2 নম্বরে পদ্মা ব্রিজ 99% গুরুত্বপূর্ণ পদ্মা ব্রিজ। তোমরা কিন্তু মাস্ট বি পদ্মা ব্রিজটা অবশ্যই শিখে রাখবা। পদ্মা ব্রিজ 3 নাম্বার, পদ্মা ব্রিজটা ভালো করে শিখবা। স্টুডেন্ট অ্যান্ড সোশ্যাল সার্ভিস, এই প্রশ্ন এইটাও 90% গুরুত্বপূর্ণ। স্টুডেন্ট অ্যান্ড সোশ্যাল সার্ভিস, তোমরা যারা ছাত্র জীবনের রচনা লিখতা, ছোটো ক্লাসে ক্লাস 4-5-এ যখন পড়ছো, ছাত্র জীবনের রচনা লিখতা না, ছাত্র জীবনে যে দায়িত্ব কর্তব্য, সামাজিক দায়িত্ব কর্তব্য, এটা হচ্ছে স্টুডেন্ট অ্যান্ড সোশ্যাল সার্ভিস। 3টা দিলাম। 4 নাম্বার,
ক্লাইমেট চেঞ্জ। ক্লাইমেট চেঞ্জ এটা 80%। 5 নম্বর দিলাম। ওমেন পাওয়ার অফ বাংলাদেশ। ট্রি প্লান্টেশন, দ্য পদ্মা ব্রিজ, স্টুডেন্ট অ্যান্ড সোশ্যাল সার্ভিস, ক্লাইমেট চেঞ্জ, ওমেন পাওয়ার অফ বাংলাদেশ। এই 5টা থেকে যে কোনো একটা আসবে ইনশাল্লাহ। এই 5টা থেকে যে কোনো একটা আসবে ইনশাল্লাহ। তবে তোমরা সবাই ধারণা রাখো পদ্মা ব্রিজটা আসার সম্ভাবনা 99%। কোভিড-19 প্যারাগ্রাফ আসবে, কোভিড-19 প্যারাগ্রাফ আসবে। এর জন্য পদ্মা ব্রিজ। পদ্মা ব্রিজ তোমরা গুগলে সার্চ করো, গুগলে সার্চ করলে অনেক তথ্য পেয়ে যাবা, ঠিক আছে। আরো কিছু সাজেশন দিব না পরে দিব, আজকে আর দিব না, অন্য ক্লাসে দিব। সবগুলা দিয়ে দিলে পরে আর তোমরা আসবে না আমার কাছে, আজকে আর দিব না, ঠিক আছে। তো আজকের ক্লাস এই পর্যন্তই সমাপ্ত। যারা আমাদের সাজেশনগুলা